বেসিক্যালি একটা কাপল ভাইব্রেশনকে লেখা হচ্ছে আর কি। হ্যাঁ, আবার দেখাচ্ছি, দেখো এখানে একটা কাপল ভাইব্রেশনকে দেখানো হচ্ছে। আমি এই সেন্টার যে অ্যাটমটা তার ইকুয়েশন অফ মোশনটাকে লিখছি। এখন এর যে মোশনটা সেইটা ইনফ্লুয়েন্স হচ্ছে বাই দি নেবারহুড অ্যাটম। এই অ্যাটমটার জন্য এবং এই অ্যাটমটার জন্য তার মোশনটা ইনফ্লুয়েন্সড হচ্ছে। ধরে নেওয়া যাক যে সেন্টার অ্যাটমের ডিসপ্লেসমেন্টটা ইউএন, ডান দিকের যে অ্যাটমটা তার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ইউএন+1, আর বাম দিকের অ্যাটমটার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ইউএন-1। ঠিক আছে। এখন যদি ইউএন+1টা ইউএন এর থেকে বড় হয়, ইউএন+1টা ইউএন এর থেকে বড় হয়, তাহলে n+1 অ্যাটমের রেসপেক্টে আমরা কি দেখব? এনএট অ্যাটমটা বাম দিকে সরে গেছে, রাইট? n+1 অ্যাটমের জন্য দেখতে পাবো এনএট অ্যাটমটা বাম দিকে সরে গেছে। তাহলে n+1 অ্যাটমের জন্য রেস্টোরিং ফোর্সটা কোন দিকে কাজ করবে? রেস্টোরিং ফোর্সটা এই ডিরেকশনে কাজ করবে, এবং তার ভ্যালুটা কত হবে? বিটা ইন্টু ইউ n+1 মাইনাস ইউএন। n+1 ডান দিকে যে অ্যাটমটা রয়েছে তার জন্য সেন্টার অ্যাটমের উপর রেস্টোরিং ফোর্সটা ডান দিকে কাজ করছে। অন দি আদার হ্যান্ড, আমি যদি n-1 এই অ্যাটমটা রেসপেক্টে দেখি, তাহলে কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো যে এই অ্যাটমের রেসপেক্টে এনএট অ্যাটমটা ডান দিকেই সরে গেছে। এনএট অ্যাটমটা ডান দিকে সরে গেছে, যেখানে ডান দিকে সরেছে, তাহলে রেস্টোরিং ফোর্সটা কোন দিকে কাজ করবে? রেস্টোরিং ফোর্সটা তার অপোজিট ডিরেকশনে কাজ করবে। এই অ্যাটমটা তো চাইবে একে ধরে রাখতে, এটা তো স্প্রিং স্ট্রাকচার, যখনই তোমার এই অ্যাটমটা দূরের দিকে সরে যাচ্ছে তখন একে ধরে রাখতে চাইবে। তাহলে বাম দিকের অ্যাটমটার জন্য রেস্টোরিং ফোর্সটা অপোজিট ডিরেকশনে কাজ করবে, এবং তার ভ্যালুটা কত হবে? ইউএন-1 মাল্টিপ্লাইড বাই বিটা উইথ এ নেগেটিভ সাইন। কেন নেগেটিভ সাইনটা বুঝতে পারছো? একটা এই ডিরেকশনটাকে যদি পজিটিভ নিই, ফোর্সের এই ডিরেকশনটাকে, তাহলে আমরা নেগেটিভ নেব। দুটোর যে ভেক্টর সাম, সেটাই হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্স অন দি এনএট অ্যাটম। এরকম ভাবে তাহলে আমরা ইকুয়েশন অফ মোশনটাকে লিখে ফেলতে পারি। হয়েছে? পরিষ্কার হয়েছে না? হ্যাঁ স্যার। ওকে। তো বাকিটা এবার খুব সিম্পল। আমরা একটা ট্রায়াল সলিউশন নেব, যে ট্রায়াল সলিউশনটা এইরকম: un ইকুয়ালস টু u0 e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা t মাইনাস kna, এরকম একটা ট্রায়াল সলিউশন নেওয়া হলো। এখানে এই ট্রায়াল সলিউশনটার পিছনে একটা যুক্তি হচ্ছে যে যেহেতু তোমার চেনটার মানে ল্যাটিস স্ট্রাকচারটার একটা পিরিওডিসিটি রয়েছে, কাজেই ট্রায়াল সলিউশনটা এরকম ভাবে নেওয়া যেতে পারে আর কি। এবার দেখা যাক যে ইউ0 বা মানে কি কন্ডিশন গুলো কি যার জন্য এইটা তোমার এক্সাক্ট সলিউশনকে রিপ্রেজেন্ট করবে। এটা এনএট অ্যাটমের জন্য বলেছি। আমি যদি তার আগের অ্যাটমটার জন্য বলতাম, এন এর জায়গায় যদি n-1 হতো, তাহলে ট্রায়াল সলিউশনে এক্সপ্রেশনে এনটাকে রিপ্লেস করতে হতো বাই n-1, এনটাকে n-1 দিয়ে রিপ্লেস করতে হতো। যদি রিপ্লেস করো তাহলে এটাকে ভেঙে নাও, দেখো কিরকম ভাবে লেখা যেত: অ্যাজ u0 e টু দি পাওয়ার i ওমেগা টি মাইনাস কে এন এ প্লাস আই কে। এই যে কোয়ান্টিটিটা, এটাই তো বেসিক্যালি তোমার ইউএন ইন্টু ই টু দি পাওয়ার আই কে, এইটার সাথে সমান। এখানে একটা তোমার সাইনের গন্ডগোল হয়েছে, ইট শুড বি প্লাস ই টু দি পাওয়ার প্লাস আই কে, এই জিনিসটা হওয়া উচিত। ওকে। এবার আমরা ইউএনটা যদি ডেরিভেটিভ নিতাম, ইউএন এর ডেরিভেটিভ নিলে কি পাওয়া যেত দেখতেই পাচ্ছ। ইউএন এর ডেরিভেটিভ নিলে, ফার্স্ট ডেরিভেটিভ নিলে তোমার টাইমের রেসপেক্টে একবার আই ওমেগা আসতো, সেকেন্ড ডেরিভেটিভ আরেকবার যদি নিতাম তাহলে আরো একবার আই ওমেগা আসতো, তাহলে এটা মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে যেত ইন্টু দিস। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই সিম্বলটা ইউজ করে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ইউএন, এটার সাথে সমান হয়েছে। একই রকম ভাবে যদি আমরা un+1 এইটাকে লিখতাম, ট্রায়াল সলিউশনে এন এর পরিবর্তে n+1 বসাতাম, তাহলে কি চেঞ্জ হতো? তাহলে un ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই কে, এই ভ্যালুটা পেতাম। তাহলে উই হ্যাভ un-1 as un ইন্টু ই টু দি পাওয়ার আই কে, un+1 সমান un ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই কে, আর un ডাবল ডট সমান মাইনাস ওমেগা স্কোয়ার un। নাও পুট ইট ইন ইকুয়েশন 1। এই ইকুয়েশনটাতে বসিয়ে দাও, দিলে কি হবে? বাম দিকটা দেখতে পাচ্ছ মাইনাস এম ওমেগা স্কোয়ার ইন্টু ইউএন। তারপর ডান দিকটাতে যদি দেখো, ডান দিকটাতে দেখতে পাবে প্রথম টার্মটা কত? ইউএন ইন্টু ই টু দি পাওয়ার আই কে। দ্বিতীয় টার্মটা কত? ইউএন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই কে।
আর সেকেন্ড যে টার্মটা রয়েছে সেটা, থার্ড যে টার্মটা রয়েছে সেটা কি -2 ইন্টু ইউএন। তো ইউএনটা তো কমন একটা টার্ম, বোথ সাইডে সেটাকে তুমি ক্যান্সেল করে দিতে পারো, বাদ চলে গেল। তাহলে এইখানে যে এক্সপ্রেশনটা লেখা হয়েছে সেই এক্সপ্রেশনটাতে রিডিউসড হয়ে গেল। ট্রায়াল সলিউশনটা যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে এইরকম একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে এবার ফার্দার সিম্পলিফাই করো, ডান দিকটাকে দেখো এরকম ভাবে রিরাইট করা যায়, ই টু দি পাওয়ার আই কে বাই টু, ই টু দি পাওয়ার মাইনাস আই কে বাই টু। তোমরা মনে করতে পারছো ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা সমান কত লেখা যায়, 2 × i ইন্টু সাইন থিটা। এখানে সেটাই করা হয়েছে। যদি এইটার হোল স্কোয়ার করে দাও তাহলে কত হবে, এইটার হোল স্কোয়ার করে দিলে হবে 4i² সাইন স্কোয়ার থিটা, মানে কি -4 সাইন স্কোয়ার থিটা, -4 ইন্টু সাইন স্কোয়ার থিটা, থিটাটা হচ্ছে কি a/2। তাহলে ফার্দার যদি এটাকে রিরাইট করা হয় উই হ্যাভ দিস স্টেট। নেক্সট মাইনাস সাইন গুলোকে বাদ দিয়ে দাও, দিয়ে সিম্পলিফাই করো আর কি। ওমেগা স্কোয়ারের ভ্যালুটা কত বের করো, এখান থেকে ওমেগা বের করো। বুঝতেই পারছো যে সাইন a/2 এটাতে একটা নাম্বার দেবে, বাম দিকে যেহেতু ওমেগা রয়েছে তাহলে ডান দিকেও সামথিং লাইক 20 টার্ম ওমেগা 0 এরকম ধরনের কোনো টার্ম থাকা উচিত ইকুয়েশন 2 তে। তাহলে আমরা ট্রায়াল সলিউশন ইকুয়েশন 2 তে যে সলিউশনটা হয় ফ্রিকোয়েন্সির জন্য সেই সলিউশনটা পেলাম। অর্থাৎ এই যে ইউএনটাকে যদি ইউ0 ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস এ এন এ এরকম ফর্মে লেখা হয় তাহলে ওমেগার ভ্যালুটা অবশ্যই এই রকম হতে হবে। ওমেগার ভ্যালুটা এইরকম হলে তবেই এই ইকুয়েশনটা তোমার 1 নম্বর ইকুয়েশনের সলিউশনকে রিপ্রেজেন্ট করবে। ওকে, এবার ফার্দার অ্যানালিসিস আরো কিছু ডিটেল স্টাডি করা যায়। ধরো আমরা একটা লংগিটিউডিনাল স্টিফনেস ফ্যাক্টর ডিফাইন করলাম। এই স্টিফনেস ফ্যাক্টরটা কত, স্টিফনেস ফ্যাক্টরটা ইচ সাম সি হুইচ ইজ ইকুয়াল টু বিটা ইনটু এ। আর একটা লিনিয়ার মাস ডেনসিটি ডিফাইন করা হলো রো। রোটাকে কিভাবে লেখা যেতে পারে, এম বাই এ। লিনিয়ার মাস ডেনসিটি মানে বেসিক্যালি মাস পার ইউনিট লেন্থ আর কি, এম বাই এ। যেহেতু দুটো মাস পয়েন্টের মধ্যে সেপারেশনটা এ, তাহলে এম বাই এ এটাই হচ্ছে লিনিয়ার মাস ডেনসিটি। তাহলে ইকুয়েশন কে আমরা রিরাইট করে ফেলতে পারি যে এই সি আর রো এর রেসপেক্টে দেখো বিটা বাই এম সমান কত, সি বাই রো ইনটু এ স্কোয়ার। সেটাই 2 নম্বর ইকুয়েশনে বসাও, বসিয়ে দেখো এরকম একটা টার্ম হবে। সেটাকে ফার্দার রিরাইট করলে এরকম কিছু একটা পাবে আর কি, যেখানে ভিএসটা হচ্ছে √c/ρ। এটা একটা পার্টিকুলার কনফিগারেশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট এবং এর ডাইমেনশনটা ভেলোসিটি, লিনিয়ার যে ভেলোসিটি তার ডাইমেনশনের সাথে সমান। আমরা যদি 2 নম্বর ইকুয়েশনটাকে প্লট করি তাহলে এইরকম ধরনের একটা গ্রাফ পাবো। ওমেগা সমান ওমেগা 0, কি লেখা হয়েছিল, ওমেগা সমান ওমেগা 0 ইন্টু সাইন a/2। এই কে বা এ এইগুলোর পার্টিকুলার কিছু সিগনিফিকেন্স আছে, যখন ওই ল্যাটিস স্ট্রাকচার পড়বে ক্রিস্টালোগ্রাফি পড়বে সেখানে দেখবে এই কে এর ভ্যালুটা তোমার বিভিন্ন রকম ডোমেনে ভাগ করে নিতে পারি। অ্যাকর্ডিংলি সেই মানে বিভিন্ন রকম জোনে ভাগ করে নিতে পারি, সেই জোনগুলোকে আমরা বিলুয়া জোন বলে থাকি। যদি কে এর ভ্যালুটা -π/a থেকে +π/a হয়, এর ভ্যালুটা যদি -π/a থেকে +π/a হয় তাহলে সেই রিজিয়নটাকে ফার্স্ট বিলুয়া জোন বলা হয়। আমরা কে এর ভ্যালুটা যদি -π/a থেকে +π/a এর মধ্যে ভ্যারি করাই এবং এর ফাংশন হিসেবে যদি ওমেগাটাকে প্লট করি, এই ফাংশনটাকে প্লট করি, তাহলে এইরকম ধরনের একটা গ্রাফ পাবো। এটাকে বেসিক্যালি ডিসপারশন রিলেশন বলা হয়। এই যে রিলেশনটা, এই রিলেশনটাকে ডিসপারশন রিলেশন বলা হয়। আর এখানে যে গ্রাফটা দেখানো হয়েছে ওমেগা ভার্সাস কে, যে গ্রাফটা দেখানো হয়েছে এটাকে বেসিক্যালি ডিসপারশন কার্ভ বলা হয়। এটাকে আমরা ডিসপারশন কার্ভ বলে থাকি। বুঝতেই পারছো ওমেগার সাথে কে এর ভেরিয়েশন, তার মানে কি এখানে আমরা একটা ফেজ ভেলোসিটি পাবো, একটা গ্রুপ ভেলোসিটি পাবো। সাধারণভাবে ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি দুটো সমান নয়। ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি যদি আলাদা হয় তাহলে আমরা বলি যে তোমার একটা ডিসপারশন রয়েছে, মিডিয়ামটা একটা ডিসপারসিভ মিডিয়াম হিসাবে বিহেভ করছে। আমরা এখানে যদি ফেজ ভেলোসিটিটা ক্যালকুলেট করি, ইউ রিমেম্বার দি ডেফিনিশন অফ ফেজ ভেলোসিটি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ওমেগা বাই কে। ফেজ ভেলোসিটিকে ওমেগা বাই কে এইভাবে ডিফাইন করা হয়, পুট দি ভ্যালু অফ ওমেগা অ্যাজ ওমেগা 0
সাইন কে বাই টু। তাহলে এই যে কোয়ান্টিটিটা এটাই ফেজ ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। On the other hand, you know the definition of group velocity. It is defined as d omega dk. Group velocity definition হচ্ছে d omega dk। ওমেগাটাকে রিপ্লেস করো বাই ওমেগা জিরো সাইন কে বাই টু, ডিফারেন্সিয়েট করো, করার পর যদি এক্সপ্রেশনটা দেখো তাহলে এইরকম একটা এক্সপ্রেশন পাবে। দিস ইজ দি এক্সপ্রেশন ফর দি গ্রুপ ভেলোসিটি। তাহলে দেখতে পাচ্ছ ইন জেনারেল ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি দুটো একই রকম নয়। ইন জেনারেল ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি একই রকম নয়, তবে আমরা এই টার্মগুলোকে নিয়ে স্টেপ বাই স্টেপ অ্যানালাইজ করতে পারি। দুটো পার্টিকুলার কেসের কথা বলতে পারি আর কি। ধরো তোমার কে ভ্যালুটা ভেরি স্মল, কে ভ্যালুটা ভেরি স্মল, কে ভ্যালু ভেরি স্মল মানে কি, এই জোনটার বেসিক্যালি সেন্টারে আমরা রয়েছি, তাই না? এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি কি জোনের বাউন্ডারিটাকে দেখানো হচ্ছে, মাইনাস পাই বাই এ একটা বাউন্ডারি, প্লাস পাই বাই এ আর একটা বাউন্ডারি। কে ইকুয়ালস টু জিরো মানে কি উই আর নিয়ার দি সেন্টার অফ দি জোন, এই যে রিজিয়নটা রয়েছে এই রিজিয়নের মধ্যে আছি। কে টেন্ডস টু জিরো হলে এই এক্সপ্রেশনটা আমরা ক্যালকুলেট করব, আর এই এক্সপ্রেশনটা ক্যালকুলেট করব। এই এক্সপ্রেশনটা তো বুঝতেই পারছো কে টেন্ডস টু জিরোর জন্য কত হবে, কোসাইন টার্মটা 1, ভিজি ভ্যালুটা হবে ওমেগা জিরো এ বাই টু। আর কে টেন্ডস টু জিরোতে যদি আমরা ফেজ ভেলোসিটি ক্যালকুলেট করি তাহলেও দেখতে পাবো যে ভ্যালুটা কে বাই টু এর সাথেই সমান হচ্ছে, কে বাই টু এর সাথে সমান হচ্ছে। হ্যাঁ, ভিপিটাকে ক্যালকুলেট করে দেখো, লিমিটিং ভ্যালু কে টেন্ডস টু জিরো, তোমার ওমেগা জিরো এ বাই টু, সো দিস ইজ সেম অ্যাজ দি লিমিটিং ভ্যালু অফ দি গ্রুপ ভেলোসিটি অ্যাজ কে টেন্ডস টু জিরো। তাহলে আমরা কনক্লুড করবো ফর কে টেন্ডস টু জিরো the group velocity and phase velocity are same. That signifies the medium will not act as the dispersive medium. এখন কেটাকে কিভাবে লেখা যায়, আমরা যদি কোনো একটা ওয়েভ প্রপাগেশনের কথা কনসিডার করি তাহলে কেটাকে লিখতে পারি অ্যাজ টু পাই বাই ল্যামডা। এটা স্মল মানে কি ল্যামডাটা হাই, ল্যামডাটা লার্জার। তাহলে লার্জ ল্যামডা স্মল ফ্রিকোয়েন্সি এই ধরনের কোনো ওয়েভ যদি মিডিয়ামটার মধ্যে দিয়ে পাস করতো সেক্ষেত্রে কিন্তু মিডিয়ামটা ডিসপারসিভ মিডিয়াম হিসাবে বিহেভ করতো না, মিডিয়ামটার মধ্যে এরকম ডিসপারসিভ বিহেভিয়ার পাওয়া যেত না। অ্যাকাউস্টিক ওয়েভ যদি মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করে ল্যামডাটা কিসের ক্ষেত্রে বড় হয়, সাধারণভাবে অ্যাকাউস্টিক ওয়েভ যেগুলো, অ্যাকাউস্টিক ওয়েভ আর অপটিক্যাল ওয়েভের মধ্যে তফাৎ বোঝো। অপটিক্যাল ওয়েভের যে ফ্রিকোয়েন্সি, অপটিক্যাল ওয়েভের ফ্রিকোয়েন্সিটা ভেরি লার্জ, ল্যামডাটা ভেরি স্মল। অন দি আদার হ্যান্ড অ্যাকাউস্টিক ওয়েভের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা স্মল, ল্যামডাটা ইজ লার্জ। কাজেই অ্যাকাউস্টিক ওয়েভ একটা লিনিয়ার মোনোঅ্যাটমিক চেন এরকম একটা মিডিয়ামের মধ্য দিয়ে যদি পাস করে তাহলে সেই ওয়েভটার মধ্যে কোনো রকম ডিসপারশন হবে না, সেই ওয়েভটার কোনো ডিসপারশন হবে না, বিভিন্ন ল্যামডা আলাদাভাবে ডিসপার্সড হবে না, মিডিয়ামটা ডিসপারসিভ মিডিয়াম হিসাবে বিহেভ করবে না। অন দি আদার হ্যান্ড আমি যদি কে এর ভ্যালুটা লার্জ ধরি, কে এর ভ্যালুটা কখন লার্জ হবে বুঝতে পারছো, ল্যামডাটা যদি স্মল হয়, ল্যামডা স্মল হলে কে এর ভ্যালু লার্জ হবে, সেক্ষেত্রে কিন্তু গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি এই দুটো সমান নয়। গ্রুপ ভেলোসিটি উইল ডিফার ফ্রম দি ফেজ ভেলোসিটি। ইন দিস কেস দি মিডিয়াম উইল অ্যাক্ট অ্যাজ এ ডিসপারসিভ মিডিয়াম। শর্টার ওয়েভ লেন্থের জন্য কিন্তু মিডিয়ামটা তাহলে একটা ডিসপারসিভ মিডিয়াম হিসাবে কাজ করবে। এবার একটা পার্টিকুলার কেস ধরো ওমেগাটা ওমেগা জিরোর সাথে সমান, ওমেগাটা যদি ওমেগা জিরোর সাথে সমান হয়, ডিসপারশন রিলেশনটা মনে করার চেষ্টা করো কি ছিল, ওমেগা সমান ওমেগা জিরো ইন্টু সাইন কে বাই টু, এটা ডিসপারশন রিলেশন ছিল। যদি ওমেগাটা ওমেগা জিরোর সাথে সমান হয় সাইন কে বাই টু ইকুয়ালস টু ওয়ান, সাইন কে বাই টু ওয়ান মানে কত, কে বাই টু ওয়ান মানে এটা কি বেসিক্যালি সাইন এন পাই এর সাথে সমান। তাহলে কে এ বাই টু এইটাকে লিখতে পারি অ্যাজ এন পাই নয় সরি এন পাই, এটা কি লিখতে ভুল হচ্ছে, কে বাই টু এটা কত হওয়া উচিত, যদি তোমার ওয়ান হয়, এটা যদি ওয়ান হতে হয় তাহলে তাহলে এটা এন পাই বাই টু হওয়া উচিত নাকি, না এটা লেখাটা বোধহয় ভুল হচ্ছে এখানটায়। যদি এটাকে ওয়ান হতে হয় তাহলে কি হবে বলো, জেনারেল রিলেশনটা টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু, এখানটায় কোথায় ভুল হচ্ছে, টু এন প্লাস ওয়ান ইন্টু
π/2। তাহলে এখান থেকে আমরা kn ভ্যালুটা কত সেইটাকে বলতে পারি। এখানটা একটু ভুল আছে, সেটা একটু কারেকশন করে নিও। k/2 এটা তাহলে 2n + 1 ইন্টু π/2 এর সাথে সমান। তাহলে এখান থেকে kn এর ভ্যালুটাকে পেয়ে যাব অ্যাজ 2n + 1 ইন্টু π/a। তাহলে এই পার্টিকুলার কেসে আমরা দেখতে পাবো মিডিয়ামটার মধ্যে ওয়েভটা আর ফার্দার প্রপাগেট করছে না, এই চেইনটার মধ্যেই কনফাইন্ড রয়েছে। ইন দিস কেস উইল গেট স্ট্যান্ডিং ওয়েভ, and for a standing wave the energy is confined in this region, the group velocity is 0। এই কেসে আমরা দেখতে পাবো গ্রুপ ভেলোসিটিটা 0 হবে। এনার্জি যেহেতু তোমার গ্রুপ ভেলোসিটির সাথে পাস করে, কাজেই এনার্জিটা কিন্তু তাহলে মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করবে না, রাদার এনার্জিটা মিডিয়ামের মধ্যে কনফাইন্ড থাকবে। এটাই বেসিক্যালি যা ছিল বলার রিগার্ডিং দি লিনিয়ার মোনোটোনিক চেইন অফ ল্যাটিস। প্রশ্ন থাকলে বলো। নেই কোনো প্রশ্ন? নেই কারো কোনো প্রশ্ন নেই? স্যার বলো। স্যার এখানে যে অ্যাটমের মোশন সেগুলো হুকস ল ফলো করছে, তো যদি এরকম ল্যাটিস স্ট্রাকচারের উপর বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় এবং যদি সেটা এই স্প্রিং স্ট্রাকচারে যদি ইলাস্টিক যে লিমিটটা সেটা যদি ক্রস করে যায়, তাহলে স্যার ল্যাটিস স্ট্রাকচারটার কি ফর্ম ঘটবে তো একটা? সেটা তো আর আমরা করতে পারি না, সেটাকে অ্যানালিটিক্যালি স্টাডি করতে পারি না। ডেফিনেটলি একটা চেনকে যদি টানা হয় তাহলে চেনটা একটা সময় পরে ছিঁড়েও যাবে, তাই না? যদি তুমি ইলাস্টিক লিমিট ক্রস করে যাও তাহলে তোমার একটা নন লিনিয়ার বিহেভিয়ার আসবে, এবং তারপরে তোমার ব্রেকিং লোড কন্ডিশনে পৌঁছে যাবে। বা তুমি একটা মেটেরিয়ালকে যখন হিট আপ করছো তখন কি হচ্ছে, যখন হিট আপ করছো তখন তার মধ্যে থার্মাল মোশনটা হিউজ হচ্ছে, বাড়ছে বাড়ছে বাড়ছে, বাড়তে 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 অ্যাটমগুলোর মধ্যে সেপারেশনটা এত বেড়ে যাচ্ছে, অ্যাটমগুলোর মধ্যে সেপারেশনটা এত বেড়ে যাচ্ছে যে তোমার আর অ্যাটমগুলো তার আগের জায়গাতে ফিরে আসছে না ভাইব্রেশন করার পর। মেটেরিয়ালটাকে যদি আরো হিট আপ করো আরো হিট আপ করো, একটা সময় পরে কি এটা লিকুইডে ট্রান্সফর্ম হয়ে যাবে। যে সলিড স্ট্রাকচারটা ছিল, ক্রিস্টাল স্ট্রাকচারটা ছিল, সেটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আর আর কারো কোনো কোশ্চেন? বুঝতে পারছো কিছু? তুমি করছো না তো? একটু রেসপন্স না পেলে আসলে খুব পাওয়া যায় না। হ্যাঁ হু না একটু না শুনলে নিজেরই ফ্রাস্ট্রেটিং লাগে। ঠিক আছে, পুরোটাই মেকানিক্যাল হচ্ছে আর কি। নেক্সট, লিনিয়ার ডায়াটমিক ল্যাটিস চেন। ডায়াটমিক ল্যাটিস চেন বলতে বোঝায় যে এখানে তোমার ডিফারেন্ট অ্যাটমস, ডিফারেন্ট অ্যাটম মানে দুটো দুটো স্পেসিস আর কি। একটা স্পেসিসের মাস আর আরেকটা স্পেসিসের মাস ডিফারেন্ট। ধরো তোমার এখানে ছবিতে বা স্কিমেটিক্যালি যেটা দেখানো আছে দেখতে পাচ্ছ, এই এই যে অ্যাটমটা, এই অ্যাটমটা সে স্মলার অ্যাটম, এখানে আরো একটা স্মলার অ্যাটম রয়েছে, এখানে আরো একটা স্মলার অ্যাটম রয়েছে, আর ইন বিটুইন এইরকম লার্জার অ্যাটম রয়েছে। হ্যাঁ, এটাই তাহলে তোমার একটা লিনিয়ার ডায়াটমিক ল্যাটিস চেইন। আমরা আগে লিনিয়ার মোনোঅ্যাটমিক ল্যাটিস চেইনের জন্য ভাইব্রেশন, ন্যাচারাল ভাইব্রেশন কেমন হয় সেটা স্টাডি করলাম, কাপল ভাইব্রেশন কেমন হয় স্টাডি করলাম। এবার এই লিনিয়ার ডায়াটমিক ল্যাটিস চেইনের জন্য জিনিসটা কেমন হয় সেটাকে স্টাডি করা যায়। প্রথম রোতে বেসিক্যালি তোমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যে কনফিগারেশনটা সেইটা দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রথম রোতে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কনফিগারেশনটাকে দেওয়া আছে। দেখতে পাচ্ছ যে আহ, একটা অ্যাটম আর ঠিক তার পরের অ্যাটম, তার মধ্যে সেপারেশনটা হচ্ছে এ, অর্থাৎ পিরিয়ডিসিটিটাকে আমরা এ হিসাবেই বলতে পারি আর কি। পিরিয়ডিসিটিটাকে আমরা এ হিসাবেই বলতে পারি। এবার একটা অ্যাটম আর ঠিক তার পরের আইডেন্টিক্যাল অ্যাটম, তার মধ্যে সেপারেশনটা হচ্ছে সাম 2a। একটা অ্যাটম আর ঠিক তার পরের যে অ্যাটমটা,
আইডেন্টিক্যাল অ্যাটমটা, এদের মধ্যে সেপারেশনটা হচ্ছে 2a। তো এটাই আর কি। এবার আমরা এখানে অ্যাটম গুলোকে কিভাবে এ করেছি দেখো, এটা হচ্ছে তোমার সে 2n, এটা 2n, এটা 2n প্লাস 1, এটা 2n প্লাস 2, 2n প্লাস 3, তার আগেরটা হচ্ছে 2n মাইনাস 1, 2n মাইনাস 2, 2n মাইনাস 3 এন্ড সো অন। এখন ধরে নেওয়া যাক এই 2n দিয়ে যে অ্যাটমটাকে মার্ক করা রয়েছে তার কোনো একটা সময় ডিসপ্লেসমেন্টটা হচ্ছে u2n ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। ওই একই সময়ে তার বাম দিকে যে অ্যাটমটা রয়েছে তার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে u2n মাইনাস 1, ডান দিকে যে অ্যাটমটা রয়েছে তার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে u2n প্লাস 1 এন্ড সো অন। কনভেনশনটা ওই একই রকম। ইউ বলতে আমরা ডিসপ্লেসমেন্ট বোঝাচ্ছি ফ্রম দি ইকুইলিব্রিয়াম পজিশন, ফ্রম দি ইনিশিয়াল পজিশন, আর সাবস্ক্রিপ্ট 2n বা 2n প্লাস 1 বা 2n মাইনাস 2, 2n মাইনাস 1, এইগুলো তোমার করেসপন্ডিং অ্যাটম গুলোকে রিপ্রেজেন্ট করছে।